আসসালামু আলাইকুম বন্ধুরা। কয়েকদিন আগে আমি ইট নামের একটা ভয়ঙ্কর হরর মুভি এক্সপ্লেন করেছিলাম, যেটা আপনারা অনেক পছন্দ করেছিলেন। তাই কিছুদিন দেরিতে হলেও আজকে ইটের পার্ট 2 এর গল্পটা নিয়ে হাজির হয়েছি। যারা আগের পর্বটা দেখেননি, লিঙ্ক আমি ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দেবো, চাইলে দেখতে পারেন। তো চলুন এখন আপাতত সেকেন্ড পার্টটা শুরু করি। তো গল্পের প্রথমে আমি আপনাদের এই মুভির চরিত্রগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই, যাতে করে গল্পটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এই মুভিতে 6 জন বন্ধু রয়েছে। তারা হলো এড, বিল, বেন, বেভারলি বা বেভ, এছাড়াও রিচি আর মাইক। তো গল্পের শুরুটা ঠিক সেখান থেকেই হয় যেখানে ইট চ্যাপ্টার 1 শেষ হয়েছিল। আমরা দেখতে পাই যে লুজার্স ক্লাবের বাচ্চারা 1989 সালে পেনিওয়াইজকে হারিয়ে দিয়েছে। কিন্তু পেনিওয়াইজ আসলে মারা যায়নি, বরং পেনিওয়াইজ বেভকে তার ডেড লাইট বা মৃত্যুর আলো দেখিয়েছিল, যেটা দেখে সে একেবারে প্যারালাইজড হয়ে গিয়েছিল। আর ঠিক এখান থেকে ইট চ্যাপ্টার 2 শুরু হয়ে যায়। তো দেখতে দেখতে 27 বছর পার হয়ে যায় আর আমরা ডেইরি টাউনে একটা উৎসব চলতে দেখতে পাই। এই উৎসবে আমরা অ্যাড্রিয়ানকে দেখি, যে কিনা তার বয়ফ্রেন্ডকে কিস করছিল। আর সে দেখতে পায় যেখানে বসে থাকা কিছু ছেলে তাকে নিয়ে মজা করছে। এর জবাবে অ্যাড্রিয়ানও তাদেরকে কড়া জবাব দেয়। অ্যাড্রিয়ানরা যখন সেখান থেকে চলে যায়, তখন ওই ছেলেদের দলটা অ্যাড্রিয়ানকে খুবই বাজেভাবে মারতে থাকে, কারণ তারা এদের নোংরা মনে করত। আর অ্যাড্রিয়ানকে বেদম মারধর করে তারা তাকে নদীর পানিতে ফেলে দেয়। অ্যাড্রিয়ান নিজেকে বাঁচানোর জন্য সাহায্য চাইতে থাকে, আর ঠিক তখনই পানির বাইরে আমরা একটা অবয়বকে দেখতে পাই, যে কিনা অ্যাড্রিয়ানকে সাহায্য করার জন্য নিজের হাত বাড়িয়ে দেয়। আর এটা কেউ নয়, স্বয়ং পেনিওয়াইজ ছিল, যে কিনা আবারও ফিরে এসেছে 27 বছর পরে। সে অ্যাড্রিয়ানকে পানি থেকে টেনে তোলে আর তার বয়ফ্রেন্ডের সামনেই তাকে মেরে ফেলে। পেনিওয়াইজকে চোখের সামনে দেখে অ্যাড্রিয়ানের বয়ফ্রেন্ড ভয়ে একেবারে জমে যায়। আর এখানে আমরা অনেকগুলো লাল বেলুন উঠতে দেখতে পাই, যেটা এই মুভির অন্যতম সেরা একটা দৃশ্য। এই খবরটা মাইক রেডিওতে শুনতে পায়, যে কিনা এখন বেশ বড় হয়ে গেছে। মাইক ঠিক সেই ব্রিজের নিচে চলে যায়, যেখানে রক্ত দিয়ে একটা মেসেজ লেখা ছিল, বাড়ি ফিরে এসো। সেখানে মাইক একটা লাল বেলুনও দেখতে পায়, যেটা দেখে মাইক বুঝতে পারে যে দীর্ঘ 27 বছর পরে পেনিওয়াইজ আবারও ফিরে এসেছে। এই ব্যাপারটা জানার পরে মাইক এক এক করে লুজার্স ক্লাবের সবাইকে কল করে। প্রথম কলটা সে বিলকে করে, যে কিনা এখন অনেক বড় একজন স্ক্রিপ্ট রাইটার হয়ে গেছে। তার লেখা উপন্যাসগুলো নিয়ে এখন ভালো ভালো মুভি বানানো শুরু হয়েছে। কিন্তু তার উপন্যাসের এন্ডিং বা শেষ পরিণতি কারোরই পছন্দ হতো না, এমনকি বিলের স্ত্রীরও নয়। বিলের এই চরিত্রটা মূলত স্টিফেন কিংয়ের গল্পেরই একটা ঝলক ছিল। যারা মূলত স্টিফেন কিংয়ের মুভি বা উপন্যাসগুলো দেখেছেন, তারা জানেন যে স্টিফেন কিং কখনোই কোনো গল্পের হ্যাপি এন্ডিং লিখতেন না। তো যাই হোক, এখন দ্বিতীয় কলটা চলে যায় রিচির কাছে, যে কিনা একজন খুবই জনপ্রিয় কমেডিয়ান হয়ে গিয়েছিল। মাইকের কল পেয়ে সে এতটাই নার্ভাস হয়ে যায় যে স্টেজে দাঁড়িয়ে সে নিজের ডায়লগটাই ভুলে যায়। তৃতীয় কলটা এডির কাছে চলে যায়, যার এখন বিয়ে হয়ে গেছে। মাইক যখন এডিকে কল করে বলে যে এডি, তোমাকে ফিরে আসতে হবে, তখন সে এতটাই ভয় পেয়ে যায় যে এডির গাড়ি অন্য আরেকটা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। আর 4 নাম্বার কলটা যায় বেনের কাছে, যে কিনা ছোটবেলায় তাদের সেই ক্লাব হাউসটা বানিয়েছিল। সে এখন বিশাল বড় এক আর্কিটেক্ট কোম্পানির বস হয়ে গেছে। কিন্তু বেন এখনও বেভকে ভুলতে পারেনি। সে এখনও নিজের মানিব্যাগের ভেতরে বেভের সাইন করা সেই কাগজটা যত্ন করে রেখে দিয়েছে। আর এরপর পঞ্চম কলটা যায় স্ট্যানলির কাছে। মাইক তাকে বলে যে আমাদের ডেরি টাউনে ফিরে যেতে হবে। এই কথা শুনে সে এতটাই ভয় পেয়ে যায় যে বাথটাবে বসে নিজের হাতের রক কেটে সে নিজেকে মেরে ফেলে। আর সবার শেষ কলটা চলে যায় বেভের কাছে, যার বিয়ে হয়েছে একটা সাইকো টাইপের লোকের সঙ্গে, যে কিনা তাকে সবসময় মারধর করে। মাইকের কলের পরে তার স্বামীর অনেক সন্দেহ হতে থাকে, আর সে বেভকে আবারও বেল্ট দিয়ে প্রচণ্ড মারতে থাকে। বেভের এইসব কিছু আর সহ্য হয় না, তাই সে তার এই সম্পর্ক ভেঙে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে এরা সবাই ডেরি টাউনে আসার জন্য রাজি হয়ে গিয়েছিল, কিন্তু তাদের ছোটবেলার স্মৃতিগুলো একেবারে ঝাপসা হয়ে গেছে। এমনকি তারা ফোন কলে মাইককে চিনতেও বেশ অনেকটা সময় নিয়েছিল। এরপর আমরা দেখতে পাই যে একটা কুয়ো থেকে গল গল করে পানি বেরিয়ে আসছে, যার ভেতরে অনেকগুলো লাশ ভাসছিল। আর সেই পানির ভেতরে আমরা হেনরিকে দেখতে পাই, যে কিনা পার্ট 1-এ মাইককে মারতে গিয়ে এই কুয়োতে পড়ে গিয়েছিল।
হেনরি যখন বাড়িতে ফেরে তখন আমরা জানতে পারি যে সে তার নিজের বাবাকে মেরে ফেলেছে। আসলে পেনিওয়াইজ তার মাইন্ড কন্ট্রোল করেছিল সেই সময়ে। এই কারণে আমরা দেখতে পাই যে হেনরি একটা লাল বেলুন দেখে পাগলের মতো হাসছিল। বর্তমানে হেনরি একটা মেন্টাল অ্যাজাইলাম বা পাগলাগারোতে বন্দি রয়েছে, আর হঠাৎ করে সে বাইরে একটা লাল বেলুন দেখতে পায়। সেটা দেখে সে একেবারে পাগল হয়ে যায়, আর যখন সে নিজের রুমে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার বিছানার নিচেও একটা লাল বেলুন রয়েছে। সে ওই বেলুনটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু বেলুনটা হঠাৎ করেই ফেটে যায়, আর তার পেছনেই দাঁড়িয়ে থাকে হেনরির বন্ধু, যার নাম প্যাট্রিক, যাকে দেখতে একদম একটা পচা গলা লাশের মতো মনে হচ্ছিল। স্বাভাবিকভাবেই পেনিওয়াইজ তাকে এইসব অদ্ভুত জিনিসগুলো দেখাচ্ছিল, আর প্যাট্রিকের হাত দিয়ে সে হেনরিকে তার সেই পুরনো চাকুটা ফেরত দেয়, যাতে করে সেটা দিয়ে সে লুজার্স ক্লাবের সবাইকে মেরে ফেলতে পারে। এরপর আমরা দেখতে পাই যে লুজার্স ক্লাবের সকল সদস্যরা একসাথে একটা রেস্টুরেন্টে বসে আছে, যারা কিনা 27 বছর পরে একে অপরের সঙ্গে দেখা করতে পেরে অনেক খুশি ছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা জীবনে কখনোই আলাদাই হয়নি। এরপর বেন স্ট্যানলির কথা জিজ্ঞাসা করে, কিন্তু স্ট্যানলি তো এখানে আসেইনি। এরা সবাই ধীরে ধীরে ভুলে যাওয়া জিনিসগুলো আবারও মনে করতে শুরু করে। ডেইরি টাউন থেকে চলে যাবার কারণে এদের সকলের স্মৃতি অস্পষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু মাইক তো এই শহরেই ছিল, তাই মাইকের সব কিছুই মনে ছিল। এরপর মাইক ডেইরি টাউনে হওয়া মৃত্যুগুলোর কথা সবাইকে জানায়, আর তাদেরকে বলে যে পেনিওয়াইজ আবার ফিরে এসেছে, ওর অবসরের 27 বছর শেষ হয়ে গেছে। এই কথা শোনার পর সবাই মাইকের উপরে প্রচণ্ড রেগে যায়। তারা বলে যে রিইউনিয়নের নাম করে তুমি আমাদেরকে পেনিওয়াইজের সঙ্গে দেখা করার জন্য এখানে ডেকে এনেছো। এরা সবাই এখন ফিরে যেতে চায়। তারা সবাই এখন ফরচুন কুকি খোলে, যেখান থেকে একটা করে চিরকুট বেরিয়ে আসে, আর তারা সবাই যখন চিরকুটগুলো একসাথে মেলায় তখন তারা দেখতে পায় সেখানে লেখা আছে গেস হোয়াট, স্ট্যানলি কিন্তু নিজের রক কাটেনি। এটা দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তারপর ফরচুন কুকিগুলো থেকে অদ্ভুত সব জিনিস বের হতে শুরু করে। ঠিক সেই জিনিসগুলোই কুকি থেকে বের হয় যেগুলো দেখে তারা সবচেয়ে বেশি ভয় পায়, কিন্তু তারা যেগুলো দেখছিল সেগুলো মোটেও বাস্তব ছিল না। পেনিওয়াইজ শুধুমাত্র তাদের মন নিয়ে খেলা করছিল। এরপর এরা সবাই রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে, আর তখন বেভ স্ট্যানলিকে কল করে। তারা তখনই জানতে পারে যে স্ট্যানলি আসলে নিজেকে মেরে ফেলেছে। বেভ কিছু বলার আগেই স্ট্যানলির স্ত্রী তাকে বলে যে স্ট্যানলি বাথটাবে নিজের হাতের রক কেটে ফেলেছে। এই কথা শুনে সবাই আরও ভয় পেয়ে যায়, আর বলে যে আমরা ডেইরি টাউন ছেড়ে চলে যাচ্ছি। মাইক তখন বিলকে বলে যে বিল, অন্তত একবার আমার কথা শোনো। তার কথা শুনতে বিল রাজি হয়ে যায়। ওদিকে আমরা পাগলাগারদে হেনরিকে দেখতে পাই, যে কিনা ওখানকার একজন গার্ডের গলা কেটে ফেলে, আর তারপর সে তার বন্ধুর সাহায্যে এখান থেকে পালিয়ে যায়। বেন বেভকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানতে পারলে স্ট্যানলি মারা গেছে। বেনের কথার জবাবে বেভ বলে যে আমি স্বপ্নে দেখেছিলাম আমরা সবাই মারা যাচ্ছি, কারণ বেভ ডেড লাইট বা মৃত্যুর আলো দেখেছিল, যেটা হলো পেনিওয়াইজের আসল রূপ। বিল মাইকের সঙ্গে লাইব্রেরিতে চলে আসে, কারণ মাইক ওই লাইব্রেরিতেই বসবাস করত। মাইক বিলের পানিতে কিছু ড্রাগস মিশিয়ে তাকে খেতে দেয়, আর তারপর সে বিলকে বলে যে এই 27 বছর আমি খুঁজে বের করেছি এই পেনিওয়াইজটা আসলে কোথা থেকে এসেছে। এই খোঁজাখুঁজির এক পর্যায়ে মাইকের সঙ্গে নেটিভ আমেরিকান উপজাতিদের সঙ্গে দেখা হয়, যাদের কাছে প্রাচীন একটা পাত্র ছিল। সে বিলকে ওই পাত্রটা দেখায়, আর এরপর বিল কিছু ভিশনস দেখতে শুরু করে যখন মাইক ওই উপজাতিদের সঙ্গে দেখা করেছিল। এছাড়াও বিল দেখতে পায় যে পেনিওয়াইজ একটা উল্কাপিণ্ড হয়ে আমাদের পৃথিবীতে নেমেছিল। 18 শতকে পেনিওয়াইজকে বন্দি করার চেষ্টা করা হয় একটা রিচুয়াল বা প্রথার মাধ্যমে, যেটাকে বলা হতো রিচুয়াল অফ চুড। পেনিওয়াইজকে মারতে হলে তাদের এই রিচুয়াল অফ চুড সম্পন্ন করতে হবে, আর ওই পাত্রের ভেতরে পেনিওয়াইজকে বন্দি করতে হবে। এই কারণে মাইক ওই পাত্রটা চুরি করে এখানে নিয়ে এসেছিল। পেনিওয়াইজ তখনই মরবে যখন সে তার আসল রূপে আসবে, আর ওই পাত্রের ভেতরে সেই ডেড লাইটসগুলোকে বন্দি করতে হবে। কেবল তখনই পেনিওয়াইজ মারা যাবে। এই ভিশন দেখার পরে বিল মাইককে পুরোপুরিভাবে বিশ্বাস করে ফেলে। আর এখন লুজার্সরা ঠিক সেই ক্লাব হাউসে চলে যায় যেটা বেন তার ছোটবেলায় বানিয়েছিল। সেখানে গিয়ে তারা তাদের পুরনো স্মৃতিগুলো মনে করে। মাইক তাদেরকে বলে যে আমাদের সবাইকে একটা করে স্মৃতি বিজড়িত চিহ্ন নিয়ে আসতে হবে, যে চিহ্নগুলো
ওই পাত্রের ভেতরে রাখার পরে এই রিচুয়ালটা সম্পন্ন করা যাবে। কিন্তু এর জন্য তাদেরকে নিজেদের পুরনো স্মৃতিগুলো আবারও ফিরিয়ে আনতে হবে, কারণ গ্রীষ্মকালে যখন লুজার্সদের মাঝে ঝগড়া হয় তখন তারা সবাই আসলে আলাদা হয়ে গিয়েছিল। এই কাজটা করার জন্য তাদের সবাইকে এখন আলাদা আলাদা হতে হবে, আর রিচুয়ালের জন্য এই স্মৃতিগুলো আসলে খুবই দরকার। তাই এখন লুজার্সরা সবাই আলাদা আলাদা রাস্তায় বেরিয়ে পড়ে। প্রথমে আমরা বেভকে দেখতে পাই যে কিনা তার পুরনো বাড়িতে গিয়েছিল। সেখানে তার সঙ্গে দেখা হয় একজন বৃদ্ধ মহিলার সাথে। বেভ তার পুরনো বাড়ির মেঝেতে একটা গর্ত থেকে চিঠি খুঁজে বের করে, যেটা বেন তার জন্য লিখেছিল। কিন্তু বেভ কোনোভাবে মনে করতে পারে না যে চিঠিটা আসলে কে লিখেছে। সে ভাবে যে চিঠিটা হয়তো বিল লিখেছে। এখানে আমরা জানতে পারি যে বেভের বাবা তার সাথে খুবই বাজে আচরণ করত। সে সব সময় বেভকে তার মায়ের সঙ্গে তুলনা করত আর তাকে অনেক অত্যাচার করত। যে বৃদ্ধ মহিলাটা এতক্ষণ ভালো আচরণ করছিল সে আসলে ছিল পেনিওয়াইজ। সেখানে ওই বৃদ্ধ মহিলার রূপ ধরে এসেছিল। সে হঠাৎ করে বেভের উপরে হামলা করে দেয় আর তাকে দেখতে প্রচণ্ড ভয়ানক লাগতে থাকে। আর সেখান থেকে পালানোর সময় বেভ পেনিওয়াইজের মানুষের রূপটা পুরোপুরিভাবে দেখে ফেলে, যেটা দেখে তার মনে পড়ে যায় যে বেভ আসলে সবাইকে মারতে দেখেছিল। সেখান থেকে পালানোর সময় বেভ পেনিওয়াইজের মানুষের রূপটা দেখে ফেলে, যেটা দেখে তার মনে পড়ে যায় যে 27 বছর আগে সে যখন পেনিওয়াইজের জাদুতে মগ্ন ছিল তখন সে সবাইকে মরতে দেখেছিল। কিন্তু সে নিজেকে আটকাতে পারে না। বেভ কোনো রকম ওই চিঠিটা নিয়ে এখান থেকে বেরিয়ে আসে। আর এরপর আমরা বিলকে দেখতে পাই যে কিনা একটা দোকান থেকে তার পুরনো সাইকেলটা কেনে। আর ওই দোকানের মালিক অন্য কেউ নয়, স্বয়ং স্টিফেন কিং ছিল। তো যাই হোক, ফেরার পথে বিল রাস্তায় ঠিক সেই গর্তটা দেখে যেখান থেকে পেনিওয়াইজ তার ভাইকে টেনে নিয়ে গিয়েছিল। বিল চিৎকার করে ওঠে আর জিজ্ঞাসা করে, কেন পেনিওয়াইজ আমার ভাইকে মারলো? তখন গর্তের ভেতর থেকে পেনিওয়াইজের গলা ভেসে আসে আর সে বলে, কারণ তুমি তোমার ভাইকে একা ছেড়ে দিয়েছিলে। ওই গর্তের ভেতরে বিল তার ভাই জর্জিকে দেখতে পায়, যার হাতে একটা কাগজের নৌকা ছিল, আর সে বিলকে আবারও ডাকতে থাকে। বিল তাকে বাইরে বের করার জন্য কাছে চলে যায় আর তখনই পেনিওয়াইজ তার উপরে হামলা করে দেয়। কিন্তু বিল কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয় আর সে ওই কাগজের নৌকাটাও পেয়ে যায়, যেটা ছিল বিলের স্মৃতির একটা চিহ্ন। বিল সেখানে একটা বাচ্চাকে দেখতে পায় যে কিনা এখন তার পুরনো বাড়িতে বসবাস করছে। বিল তাকে বলে যে তুমি ড্রেনের গর্ত থেকে কিন্তু দূরে থাকবে। এখানে আমরা জানতে পারি যে ওই বাচ্চাটা অন্য বাচ্চাদের গলা শুনতে পায়। এটা শোনার পরে বিল আবার ওই বাচ্চাটাকে সাবধান করে আর বাচ্চাটাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু বাচ্চাটা ঘরে না গিয়ে বরং উৎসবের দিকে চলে যায়। এরপর রিচি ঠিক সেই জায়গাতে চলে যায় যেখানে সে গেম খেলতো। সেখানে সে একটা গেমের টোকেন খুঁজে পায়, যার সাথে তার পুরনো অনেক স্মৃতি জড়িয়েছিল। সে ছোটবেলায় একটা ছেলের সঙ্গে গেম খেলতো আর এখানে আমরা জানতে পারি যে রিচির ওই ছেলেটার প্রতি অনেক ফিলিংস ছিল। কিন্তু যখন ছেলেটা এই বিষয়টা জানতে পারে তখন সে রিচির সঙ্গে খেলতেই মানা করে দেয়। এরপর সেখানে হেনরির দলবল এসে হাজির হয় আর তারা রিচিকে খুবই আজে বাজে কথা শোনায়। রিচির কাছে সব কিছু অনেক খারাপ লাগে, তাই সে একটা মূর্তির কাছে গিয়ে বসে আর তখনই ওই মূর্তিটা রিচির উপরে হামলা করে দেয়। তার মুখ থেকে অনেকগুলো বাদুড় উড়ে বেরিয়ে আসে। রিচি জানতো যে এইসব আসলে সত্যি নয়, আর ঠিক তখনই সব কিছু আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সে দেখতে পায় যে ওই মূর্তির উপরে পেনিওয়াইজ বসে আছে। পেনিওয়াইজ রিচিকে তার সেক্সুয়ালিটি নিয়ে ভয় দেখায়। সে রিচিকে বলে যে আমি জানি তুমি একজন গে। এরপর পেনিওয়াইজ রিচির উপরে হামলা করে, কিন্তু রিচি কোনো রকমে সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর আমরা বেনকে দেখতে পাই যে কিনা তার প্রজেক্টর রুমে চলে যায়। আর বেনের তখন একটা কথা মনে পড়ে যায়। আসলে ছোটবেলায় যখন সে ক্লাসে ছিল বেভ তখন তার সঙ্গে এসে কথা বলেছিল। বেন তো ছোটবেলা থেকে বেভকে অনেক পছন্দ করত। বেন তাই বেভকে একটা চুমু দিতে যায় আর তখন বেভ তাকে বলে যে তোমার মতো একটা মোটা ছেলেকে কে চুমু দেবে। আর তখনই হঠাৎ করে বেভের রূপ পাল্টে সে এক ভয়ানক রাক্ষসে পরিণত হয়ে যায়, আর এটা আসলে পেনিওয়াইজই ছিল। এরপর আমরা এডিকে দেখতে পাই যে এডি সেই ওষুধের দোকানে চলে যায় যেখান থেকে সে ইনহেলার কিনত। সেখানে সে তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পায়। তার মা তাকে বাঁচানোর জন্য বারবার ডাকছিল। এখানেও পেনিওয়াইজ একটা ভয়ঙ্কর রূপ ধরে এডির উপরে হামলা করে দেয়, কিন্তু এডিও কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয়। এভাবে সবাই একে একে তাদের অতীত থেকে নিজেদের স্মৃতিচিহ্নগুলো পেয়ে যায়।
এরপর আমরা বিলকে দেখতে পাই যে কিনা রাস্তায় একটা স্কেটবোর্ডে লেখা দেখতে পাই, যেখানে লেখা ছিল যে তুমি কি তাকেও তোমার ভাইয়ের মতো মরার জন্য ছেড়ে দেবে। এখন বিল বুঝতে পারে যে ওই বাচ্চাটা নিশ্চয়ই বিপদে রয়েছে, তাই সে ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য উৎসবের ভেতরে চলে যায়। ওই বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে বিল একটা আয়নার গোলকধাঁধার ভেতরে ঢুকে পড়ে। সেখানে সে ওই বাচ্চাটাকে দেখতেও পায়, যার ঠিক পেছনেই পেনিওয়াইজ দাঁড়িয়েছিল। আর পেনিওয়াইজ বাচ্চাটাকে সবার সামনেই খেয়ে ফেলে। বিল ওই বাচ্চাটাকে বাঁচাতে পারে না। এইসব কিছু দেখে রিচি আর এখানে থাকতেই চায় না, সে সেখান থেকে পালাতে চায়। তখনই সে ওখানে একটা চার্চ বা গির্জা দেখতে পায়, যেটা দেখে তার স্ট্যানলির কথা মনে পড়ে যায়। তখন রিচির মনে হয় যে সে কিছু একটা ভুল করছে, সে তো তার বন্ধুদেরকে এভাবে একা ফেলে যেতে পারে না। তাই সে আবারও তার বন্ধুদের কাছে ফিরে চলে যায়। এরপর আমরা মাইককে দেখতে পাই যে কিনা তখনও লাইব্রেরিতে ছিল, আর এখানে আমরা জানতে পারি যে মাইকের বাবা মা আগুনে পুড়ে মারা গিয়েছিল। পেনিওয়াইজ মাইককে ঠিক একই স্মৃতি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। এরপর হেনরি সেখানে এসে মাইকের উপরে হামলা করে দেয়, আর ঠিক তখনই রিচি সেখানে এসে মাইককে বাঁচিয়ে নেয়, আর হেনরি এখানে মারা যায়। ওই লাইব্রেরিতে বিল ছাড়া লুজার্স ক্লাবের সবাই ছিল। মাইক তখন বিলকে কল করে, কিন্তু বিল এতটাই কষ্টে ছিল যে সে মাইককে বলে যে আমি একাই পেনিওয়াইজের সঙ্গে লড়াই করব। কিন্তু পেনিওয়াইজের সঙ্গে তো আর একা লড়াই করা সম্ভব নয়, আর বিলের বন্ধুরাও তার জীবন বিপদে ফেলতে পারে না। তাই তারা সবাই ওই পুরনো বাড়িতে চলে যায়। সেখানে বিল তার বন্ধুদেরকে বলে যে আমি একাই ভেতরে যাব, কারণ বিল এই সব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে করত। কিন্তু তার বন্ধুরা বিলের কথা শোনে না, তারা সবাই ওই বাড়িটার ভেতরে ঢুকে যায়। এরপর বিল বেসমেন্টে বা মাটির নিচের ঘরে যাওয়ার রাস্তাটা দেখতে পায়। বিল, রিচি আর এডি ওই রাস্তা দিয়ে নিচে নেমে যায়। হঠাৎ করে রাস্তাটা বন্ধ হয়ে যায়, আর তারা সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি যে পেনিওয়াইজ বেনের পেটের উপরে চাকু দিয়ে লিখে দেয় অবশেষে বাড়িতে। এই সব কিছু করার সময় আয়নার ভেতরে পেনিওয়াইজকে দেখা যাচ্ছিল, আর পেনিওয়াইজ বেনের গলা কাটার আগেই বেভ আয়নাটা ভেঙে ফেলে, আর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এগুলো সবই ছিল পেনিওয়াইজের তৈরি করা একটা বিভ্রম। বেনের পেট একেবারেই স্বাভাবিক ছিল। এরপর বিল একটা ফ্রিজ দেখতে পায়। ওই ফ্রিজের ভেতরে স্ট্যানলি খুবই ভয়ানক একটা রূপে বসেছিল। তার মাথাটা একপাশে হেলে যায়। স্ট্যানলি বিলকে বলে তুমি যদি না থাকতে তাহলে আমি আজ বেঁচে থাকতাম। এরপর স্ট্যানলির মাথা থেকে অনেকগুলো পা বেরিয়ে আসে, আর সে একটা ভয়ঙ্কর মাকড়সায় পরিণত হয়ে যায়। সে তাদের সকলের উপরে হামলা করে দেয়, আর রিচিকে মেরে ফেলার চেষ্টা করে। এইসব কিছু দেখে এডি খুবই ভয় পেয়ে যায়। তখন বেন এসে স্ট্যানলির মাথার উপরে একটা চাকু বসিয়ে দেয়, আর বিল এডিকে বলে তুমি একেবারে ভয় পেও না, কারণ পেনিওয়াইজ এমনটাই চায়। এখন এরা সবাই একটা পুরনো কুয়োর কাছে চলে যায়, আর তখন মাইকের মনে পড়ে যায় যে ওই উপজাতিরা বলেছিল যে পেনিওয়াইজ মাটির নিচে পাতালপুরীতে বসবাস করে। এখন এই লুজার্সরা ওই কুয়ার ভেতরে নেমে যায়, আর তারা ঠিক সেই জায়গাটাতে পৌঁছায় যেখানে পার্ট 1-এ তারা পেনিওয়াইজকে হারিয়েছিল। সেখানে তারা একটা দরজা দেখতে পায়, আর ঠিক তখনই পেনিওয়াইজ বেনের উপরে হামলা করে দেয়। সে ওই বৃদ্ধ মহিলার রূপ ধরে এখানে এসেছিল, কিন্তু তার বন্ধুরা বেনকে বাঁচিয়ে নেয়, আর তারা ওই দরজাটার ভেতরে চলে যায়। এটা ঠিক সেই জায়গাটা ছিল যেখানে পেনিওয়াইজ প্রথমবার পৃথিবীতে এসেছিল। মাইক সেই পাত্রটার ভেতরে আগুন ধরিয়ে দেয়, আর তারা সবাই নিজেদের স্মৃতিচিহ্নগুলো ওই পাত্রের ভেতরে ফেলে দেয়। বিলের চিহ্নটা ছিল সেই কাগজের নৌকা, এডির ছিল ইনহেলার, রিচির ছিল গেমের টোকেন, আর বেনের কাছে থাকা বেভের সাইন করা সেই কাগজটা। মাইক একটা পাথর দেয়, আর তারা স্ট্যানলির শাওয়ারের ক্যাপটাও সেটার ভেতরেই ফেলে দেয়। এরপর আগুনটা নিভে যায়, আর ডেড লাইটসগুলো নিচে নেমে আসে। মাইক সবাইকে বলে যে তোমরা সবাই দ্রুত চোখ বন্ধ করো। আসলে এই ডেড লাইটসগুলোই হলো পেনিওয়াইজের আসল রূপ, যেটা ওই পাত্রের ভেতরে ঢুকে যায়, কিন্তু মাইক কোনোভাবেই পাত্রের মুখটা বন্ধ করতে পারে না। ওই পাত্রের ভেতর থেকে একটা লাল বেলুন বেরিয়ে আসে, যেটা বড় হতে হতে হঠাৎই ফেটে যায়, আর এরপর আমরা পেনিওয়াইজকে দেখতে পাই। সে তাদেরকে বলে যে তোমরা আমাকে এই রিচুয়াল অফ চুট দিয়ে মারতে পারবে না। আসলে মাইক তার বন্ধুদের কাছ থেকে একটা কথা লুকিয়েছিল। সে লুকিয়েছিল যে শেষবার যারা এই রিচুয়াল অফ চুট করেছিল পেনিওয়াইজ তাদের সবাইকে মেরে ফেলেছিল। এই কথা জানার পরে তার সকল বন্ধুরা মাইকের উপরে প্রচণ্ড রেগে যায়, কিন্তু মাইকের বিশ্বাস ছিল যে আগে যারা এটা করেছিল তারা এই রিচুয়ালের উপরে পুরোপুরি বিশ্বাস রাখতে পারেনি বলে পেনিওয়াইজ মরেনি। মাইক মনে করত যে যদি তারা সবাই এই রিচুয়াল অফ চুডের উপরে মন থেকে বিশ্বাস করে তাহলে তারা অবশ্যই পেনিওয়াইজকে হারাতে পারবে বা মারতে পারবে।
পেনিওয়াইজ এখন একটা বিশাল মাকড়সায় পরিণত হয়, কিন্তু তার মাথাটা তখনও মানুষের মতোই ছিল। এটাই ছিল তার আসল রূপের কাছাকাছি একটা রূপ। পেনিওয়াইজ তাদের সবাইকে একবারে মারতে পারছিল না ঠিকই, কিন্তু তাদের এই লড়াই তখনও শেষ হয়নি। পেনিওয়াইজ এখন সকলের উপরে হামলা করে দেয় আর তারা নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। পেনিওয়াইজ তাদের সবাইকে নিজেদের সেই সবচেয়ে খারাপ স্মৃতিগুলোর কাছে নিয়ে চলে যায়। সে এডি আর রিচিকে 3টে দরজা দেখায়, যেগুলো ঠিক সেই দরজার মতো ছিল যেগুলো রিচি আর এডি পার্ট 1-এ দেখেছিল, যেগুলোর উপরে লেখা ছিল ভয়ানক, ততটা ভয়ানক নয় আর খুবই ভয়ানক। তারা খুব ভয়ানক লেখা দরজাটা খোলে, যেটার ভেতরে অর্ধেক পোড়া একটা ছেলেকে তারা দেখতে পায়, যেটা দেখে তারা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দেয়। এখন তারা অতটা ভয়ানক নয় লেখা দরজাটা খোলে, যেখানে খুবই সুন্দর একটা কুকুরছানা বসেছিল, কিন্তু হঠাৎ করে সেটা একটা ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়ে যায়। রিচি আর এডি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর পেনিওয়াইজ বিলকে তার পুরনো বাড়িতে নিয়ে যায়, যেখানে সে তার ভাই জর্জিকে দেখতে পায়। আর জর্জি বিলকে বলে, তুমি মিথ্যে বলেছিলে আর তাই আমি মারা গেছি। বিল বিশ্বাস করে যে হ্যাঁ, সে মিথ্যে বলেছিল, সে তার ভাইয়ের সাথে খেলতে চায়নি আর এই কারণেই সে মিথ্যে বলেছিল যে সে অসুস্থ। কিন্তু বিল জানতো যে পেনিওয়াইজ চাচ্ছে বিল যেন নিজেকে দোষী মনে করে, আর পেনিওয়াইজ বিলকে মেরে ফেলার আগে বিল পেনিওয়াইজের উপরে হামলা করে দেয়। বিল এখন তার ভয়ের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে এসেছে আর সে এখন পেনিওয়াইজকে মারতে একেবারে প্রস্তুত ছিল। এরপর আমরা বেনকে দেখতে পাই, যাকে তার সেই ক্লাব হাউসের দৃশ্য দেখানো হয়। সেখানে বেনকে সবাই খুবই মারধর করছিল। পেনিওয়াইজ বেনকে বলে যে তুমি এখনও আগের মতোই একটা মোটা আর কুৎসিত ছেলে। সে ক্লাব হাউসের দরজাটা বন্ধ করে দেয় আর ওদিকে বেভকে পেনিওয়াইজ স্কুলের টয়লেটে আটকে ফেলে আর টয়লেটটা রক্ত দিয়ে ভরতে শুরু করে। আর বেন ওই ক্লাব হাউসের মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল আর বেন ভাবছিল যে সে হয়তো আজকে মারা যাবে। আর মারা যাওয়ার ঠিক আগে সে বেভকে বলে আই লাভ ইউ, আর সে ঠিক ওই চিঠির লাইনগুলোই বলে যেগুলো সে ছোটবেলায় বেভের জন্য লিখেছিল। বেভ এই কথাগুলো শুনতে পায় আর এটা শুনে বেভ তার ভয়ের উপরে নিয়ন্ত্রণ পেয়ে যায় আর বেনের কাছে এসে ছুটে চলে যায় আর তারা দুজনে এ যাত্রায় বেঁচে যায়। আর এখন বেভ জেনে যায় যে ওই লাইনগুলো আসলে বেনই তার জন্য লিখেছিল। এরপর তারা সবাই আবারও এক জায়গাতে ফিরে আসে। পেনিওয়াইজ মাইককে ধরে ফেলে আর তাকে প্রায় মেরেই ফেলছিল। তখনই সেখানে রিচি পেনিওয়াইজকে একটা পাথর ছুঁড়ে মারে আর বলে, আমরা তোমাকে আর ভয় পাই না, তুমি সবচেয়ে বড় কাপুরুষ। পেনিওয়াইজ তখন রিচিকে তার ডেড লাইটস বা মৃত্যুর আলো দেখায় আর রিচির সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। রিচিকে বাঁচানোর জন্য এডি বেভের লোহার রডটা বল্লমের মতো পেনিওয়াইজের মুখের ভেতরে ছুঁড়ে মারে। পেনিওয়াইজ এতে প্রচণ্ড আহত হয় আর সে রিচিকে ছেড়ে দেয়। এডি এটা দেখে খুবই খুশি হয়ে যায়। সে ভাবে যে সে পেনিওয়াইজকে মেরে ফেলেছে, কিন্তু হঠাৎ করে পেনিওয়াইজ তার ধারালো নখ দিয়ে এডির বুকে আঘাত করে, যাতে এডি খুবই বাজেভাবে আহত হয়ে যায়। এখন মাইক সবাইকে বলে যে পেনিওয়াইজকে একটা ছোট্ট জায়গাতে নিয়ে যেতে হবে, যাতে করে তার আকার ছোট হয়ে যায়, কারণ এত বড় একটা পেনিওয়াইজকে মারা প্রায় অসম্ভব। এখন তারা সবাই দৌড়ে একটা সরু টানেল বা গুহার ফাটলের ভেতরে ঢুকে যায়, যাতে করে পেনিওয়াইজ তাদের পিছু নিতে গিয়ে নিজের আকার ছোট করে ফেলে, কিন্তু পেনিওয়াইজ তাদেরকে আটকে দেয়। তখন মাইক বলে যে কাউকে ছোট করার অনেকগুলো রাস্তা রয়েছে। পেনিওয়াইজ এত বড় কারণ আমরা তাকে ভয় পাই। আমরা যদি তাকে ভয় না পাই আর তাকে ছোট অনুভব করাই, তাহলে সে এমনিতেই ছোট হয়ে যাবে। এখন তারা সবাই মিলে পেনিওয়াইজকে অপমান করতে শুরু করে। তারা বলে যে তুমি শুধু একটা ফালতু জোকার। এই কথা শুনে পেনিওয়াইজ সত্যি সত্যি ছোট হতে থাকে। সে একদম দুর্বল একটা জোকারে পরিণত হয়ে যায়। মাইক পেনিওয়াইজের হৃদয় বা হার্ট একেবারে টেনে বের করে ফেলে আর তারা সবাই মিলে হাত দিয়ে পেনিওয়াইজের হৃদয়টাকে পিষে ফেলে। এরপর ওই ডেড লাইটসগুলো নিচে পড়ে যায় আর নিভে যায়। এর মানে হলো পেনিওয়াইজ চিরতরে মারা গেছে। তারা এখন দৌড়ে এডির কাছে চলে যায়, কিন্তু এডি ততক্ষণে মারা গিয়েছিল। আর এখন এই পাতালপুরীর এই জায়গাটাও ভাঙতে শুরু করে। রিচি কোনোভাবে এডিকে ছেড়ে যেতে চাচ্ছিল না। কেউ কি নিজের মৃত বন্ধুকে এভাবে ফেলে যেতে পারে? কিন্তু তার বন্ধুরা কোনো রকমের রিচিকে টেনে ওই জায়গা থেকে বাইরে নিয়ে আসে। তারা বাইরে এসে দেখে যে ওই পুরনো বাড়িটা ভেঙে গুড়িয়ে গেছে। এরপর তারা সবাই সেই লেকের কাছে চলে যায়, যেখানে তারা ছোটবেলায় গোসল করত। রিচি এডির মৃত্যুর জন্য অনেক কষ্টে ছিল আর সবাই এখন রিচিকে সান্ত্বনা দেয়। ডেইরি টাউন ছেড়ে যাবার আগে তারা তাদের হাতের দিকে তাকায় আর দেখতে পায় যে তাদের হাতে থাকা ছোটবেলার সেই রক্তের শপথের ক্ষতগুলো একেবারে গায়েব হয়ে গেছে।
এরপর তারা সবাই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। আর একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে মাইক বিলকে কল করে বলে, আমি 27 বছর ধরে এই ডেইরি টাউনে আটকে ছিলাম, কিন্তু এখন পেনিওয়াইজ চিরতরের জন্য শেষ, তাই আমি এই ডেইরি টাউন ছেড়ে ফ্লোরিডাতে চলে যাচ্ছি নিজের নতুন জীবন শুরু করার জন্য। আর এখানে মারা যাবার আগে স্ট্যানলি তার বন্ধুদের জন্য একটা চিঠি লিখে রেখেছিল। ওই চিঠিতে সে বলেছিল যে সে কেন নিজেকে মেরে ফেলেছে। সে পেনিওয়াইজকে এতটাই ভয় পেত যে নিজেকে শেষ করে দেয়, যাতে করে সে তার বন্ধুদের লড়াইয়ের পথে বাধা হয়ে না দাঁড়ায়। স্ট্যানলি তার বন্ধুদেরকে বলে গিয়েছিল যে তারা যেন নিজেদের জীবনটা খুব সুন্দরভাবে বাঁচে, আর যদি তারা এমন কাউকে খুঁজে পায় যে তাদের জীবনের জন্য খুব স্পেশাল, তাহলে তারা যেন কখনোই তাকে একা ছেড়ে না দেয়। আর ব্যাস, মুভিটা এখানে শেষ হয়ে যায়। মানে পার্সোনালি আমার কাছে পেনিওয়াইজের মৃত্যুর দৃশ্যটা আসলে একেবারেই ভালো লাগেনি, কারণ এত শক্তিশালী একটা ভিলেন কিভাবে এত সহজে মারা যেতে পারে। যাই হোক, আমি ভেবেছিলাম যে এন্ডিংটা আরও মারাত্মক হবে, কিন্তু হয়নি। যাই হোক, আপনাদের কাছে তবুও কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।